and borrowed from the eye, that time is past. Here the poet is referring to the time of his youth. ওকে, আমরা জানি যে কবি এর আগে একবার 1793-তে একবার কবি এখানে এসেছিলেন এবং সেই ফার্স্ট ভিজিটের সময় কবি টিনটানিবিকে যেভাবে দেখেছেন, ঠিক আছে, তিনি নিজেই বলছেন যে সেই দেখাটা ছিল নিছকই একটা শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে সেই জায়গাটিকে দেখে সেই জায়গাটির যে সৌন্দর্য সেটাকে বিচার করার মতো, মানে এটাকে তিনি নিছকই ফিজিক্যাল বাউন্ডারির মধ্যে লিমিটেড একটা প্লেজারের সঙ্গে তুলনা করছেন এবং তিনি বলছেন আজ যখন 5 বছর পরে আমি এই জায়গাটিতে আবারও এসেছি তখন এই জায়গাটির দেখার প্রতি আমার দৃষ্টিভঙ্গিটি সম্পূর্ণ আলাদা। তাহলে 5 বছরের আগের এই জায়গাটির ভিজিট এবং 5 বছর পরে এই জায়গাটির ভিজিট, এই দুটোর ভিজিটের মধ্যে এবং কবির যে আউটলুক টুয়ার্ডস দ্য বিউটি অফ টিনটানিবি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তাই কবি বলছেন যে দোজ টাইম ইজ পাস্ট, দোজ টাইম, বাই দোজ টাইম দ্য পোয়েট ইজ রেফারিং টু দ্য টাইম অফ হিজ ইউথ when he came here some 5 like a duration of 5 years ago, and all its aching joys are now no more. এবং কবি বলতে চাইছেন যে এখানে ওই সমস্ত ওই জায়গাটির প্রতি কবির যে বোধ, সেই বোধটি এখন এক প্রকার পাল্টে গেছে বা পরিবর্তিত হয়েছে। And all its dizzy raptures, not for this faint eye, nor murmur, other gifts have followed. এবং কবি বলছেন যে কবি আগে এই জায়গাটিকে দেখার প্রতি তার যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গিটি বদলে গেলেও কবি কিন্তু সেই পুরনো প্লেজার বা র্যাপচারের জন্য তিনি কিন্তু এতটুকু দুঃখবোধ করছেন না। And all its aching joys are now no more, and all its dizzy raptures, এখানে dizzy raptures refers to the happiness that the poet found in observing the beauty of টিনটানিবি। এখানে আমি এর আগেও বলেছি যে এখানে একটা গ্রোথ দেখা যাচ্ছে কবির মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি, যে আগে যখন তিনি টিনটানিবিতে এসেছিলেন তখন টিনটানিবির প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, টিনটানিবিকে দেখার তার যে পয়েন্ট অফ ভিউ, এবং আজ যখন তিনি নেচারকে দেখছেন, টিনটানিবিকে দেখছেন, সেই পয়েন্ট অফ ভিউর মধ্যে কিন্তু একটা বড় ডিফারেন্স কাজ করছে। নট ফর দিস ফেইন্ট আই, নর মার্মা, আদার গিফটস হ্যাভ ফলোড। কবি বলছেন যে তাহলে আমি যে কোয়ার্সার প্লেজারটা হারিয়েছি সেই কোয়ার্সার প্লেজারের জন্য আমি কিন্তু মন খারাপ করি না, কারণ সেটির পরিবর্তে অন্য একটা গিফট কিন্তু আমি পেয়েছি। এখানে গিফট বলতে আসলে এখন কবি প্রকৃতি বা প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি যে টান অনুভব করেন, ঠিক আছে, মানে এখন তিনি একটি রিফাইন্ড বা ডেলিকেট এক ফিলিং কবির মধ্যে কাজ করছে টুয়ার্ডস দ্য বিউটি অফ নেচার। তাহলে এখানে মোর সুপিরিয়র, ইলেভেটেড অ্যান্ড লফটি pleasure now the poet has achieved in observing the beauty of টিনটানিবি। তাহলে এখনকার এই প্রকৃতির প্রতি কবির যে দৃষ্টিভঙ্গি এবং এখান থেকে কবি যে অনেক বেশি ইলেভেটেড এবং সুপিরিয়র একটি চার্ম অ্যাচিভ করছেন, তাহলে এটিকে তিনি এই সুপিরিয়র চার্ম বা ইলেভেটেড এই চার্মটিকে তিনি আসলে একটি আদার গিফট হিসাবে এখানে ডেসক্রাইব করেছেন। তো এখান থেকে এমসিকিউ বেসড প্রশ্ন যদি হয় তবুও এটি ইম্পর্টেন্ট, আর যদি ডেসক্রিপটিভ প্রশ্ন হয় তবুও তোমাদের কিন্তু এখানে এই বিষয়টি লিখতে হবে যে আদার গিফট বলতে কবি এখানে আসলে কি বলতে চাইছেন। আই উড বিলিভ অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স, কবি বলছেন যে আমি মনে করি আমার কোনো ক্ষতি হয়নি, আমি অনেক বেশি এখানে অনেক বেশি আমি রিকম্পেন্স পেয়েছি। মানে আমি যদি সেই বয়েস প্লেজার বা কোয়ার্সাল প্লেজারটার কথা বাদ দিই যেটা আমার মধ্যে এখন আর নেই, তার পরিবর্তে আমি একটা সুপেরিয়র বা এলিভেটেড বা রিফাইন্ড একটা অনুভূতি আমি এখন লাভ করেছি প্রকৃতির প্রতি। তো এটা হচ্ছে আমার এই পুরনো লসকে অনেক অর্থেই রিকম্পেনসেট করেছে। ফর আই হ্যাভ লার্ন টু লুক অন নেচার, কারণ এখন আমি প্রকৃতিকে দেখতে শিখেছি, অবজার্ভ করতে শিখেছি। নট অ্যাজ ইন দ্য আওয়ার অফ থটলেস ইউথ, এখন প্রকৃতির প্রতি আমার দৃষ্টিভঙ্গি আগের মতো না। আগে যখন আমি প্রকৃতিকে দেখতাম তখন আমার দৃষ্টিভঙ্গি ছিল নেহাতি ইম্যাচিওর,
একটি মানুষের মতো, কিন্তু এখন আমি প্রকৃতিকে সঠিক অর্থে অবজার্ভ করতে শিখেছি। আমি এইটা বলতে গিয়ে বলেছিলাম যে একটি ছোট কম বেশি ইউথ যারা, তারা যখন সমুদ্রকে দেখে বা গভীর অরণ্যকে দেখে, তখন সেটাকে দেখার প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গ, আর একটা পরিণত মানুষ, ম্যাচিওর একজন মানুষ যখন সেই একই সমুদ্র বা গভীর অরণ্যকে দেখে, তখন কিন্তু তার দৃষ্টিভঙ্গির মধ্যে একটা বিশাল পার্থক্য কাজ করে। কারণ অপরিণত বয়সে আমরা শুধুমাত্র এই অবজেক্টসগুলোকে সি বা দেখি, ওকে দেখি মাত্র, ওয়াচ করতে পারি মাত্র, কিন্তু একটা পরিণত বয়সে আমরা এই জিনিসগুলোকে উই ডোন্ট সি ইট এনিমোর, উই রাদার অবজার্ভ। আমরা সেখানে ওয়াচ করছি না, আমরা সেখানে অবজার্ভ করছি। তো এখানে ওয়াচ এবং অবজারভেশনের মধ্যে একটা পার্থক্য কবি দেখানোর চেষ্টা করছেন, যে ওয়াচ ইজ সামহাউ রিলেটেড উইথ the youth age and observation is related with the mature age. Now the poet is in his mature age, now he can observe the nature, whereas in his youth he just merely came and watched the nature. এই সূক্ষ্ম পার্থক্যটা তোমাদের এখানে বুঝতে হবে। But hearing oftentimes the still sad music of humanity, এবং কবি বলছেন প্রকৃতিকে আমি এখন অবজার্ভ করতে শিখেছি, এবং প্রকৃতির মাঝে আমি মানবতা বা মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক, নিবিড় সম্পর্ক, সেটা আমি খুঁজে পাই। মানে আমি বুঝতে পারি যে প্রকৃতি এবং মানুষ কিভাবে একাত্ম হয়ে গেছে। প্রকৃতি এবং মানুষের মাঝে তিনি এক অদ্ভুত সংযোগ খুঁজে পান এই মুহূর্তে। নর হার্টস নর গ্রেটিং, though of ample power to chasten and subdue, and I have felt a presence that disturbs me with the joy of elevated thoughts. কবি বলছেন এখন তুচ্ছ না, আমি বরং অনেক বেশি রিফাইন্ড বা সুপেরিয়র এক আনন্দ মনের মধ্যে ফিল করতে পারি, যেটা আমাকে কি করে রাখে, যেটা আমাকে সদা চঞ্চল করে রাখে। And I have felt a presence that disturbs me with the joy of elevated thoughts, এবং এ থেকে আমার মনের মধ্যে অনেক elevated thoughts এর সৃষ্টি হয় বা সঞ্চার হয়। A sense sublime of something far more deeply interfused, আমি অনেক উচ্চতর গভীর এক অর্থ খুঁজে পাই। Whose dwelling is the light of setting suns, এবং আমি যেন এটিকে খুঁজে পাই প্রায় সব কিছুর মধ্যেই। অস্তমিত সূর্যের মধ্যেও আমি এক আলাদা মিনিং খুঁজে পাই। অ্যান্ড দ্য রাউন্ড ওশান, বিস্তীর্ণ সুদূর প্রসারী, আমি যখন সমুদ্রকে দেখি তখন তার মাঝে আমি অন্য অর্থ খুঁজে পাই। অ্যান্ড দ্য লিভিং এয়ার, এবং সদা ছুটে চলা অস্থির চঞ্চল বাতাসের মাঝেও আমি এক অন্য অর্থ খুঁজে পাই। এটাই তো কবি এখানে দেখানোর চেষ্টা করছেন, যে অপরিণত বয়সে ইম্যাচিওর স্টেজে বা ফেজে মানুষ প্রকৃতিকে সেভাবে এক্সপ্লোর করতে পারে না। ম্যাচিওর স্টেজে গিয়ে মানুষ যেভাবে প্রকৃতিকে এক্সপ্লোর করতে পারে, সব কিছুর মধ্যে একটা আলাদা মিনিং খুঁজে পায়। ঠিক আছে? আর লিটারেচার বরাবরই সব কিছুর মধ্যে একটা স্পেশাল মিনিং খুঁজে পেতে আমাদের সাহায্য করে, অ্যাপার্ট ফ্রম জিওগ্রাফি অ্যান্ড আদার সাবজেক্টস। যেমন জিওগ্রাফিতে হয়তো একটা সমুদ্রকে একটা ওয়াটার বডি হিসাবে এক্সপ্লেন করা হবে, কিন্তু লিটারেচারে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রকে মানুষের জীবনের সঙ্গে তুলনা করা হচ্ছে বা সময়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এটাই লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ পোয়েট্রি মেক্স দ্য থিংস মোর মিনিংফুল টু আস, or enables us to add more meaning, special meaning to the objects that we observe or we are surrounded with. Anyways, and the blue sky and in the mind of man and motion and spirit, এবং আমি সবকিছুর মাঝেই এই বিশেষ অর্থ খুঁজে পাচ্ছি, সেটা দিগন্ত বিস্তৃত নীল আকাশ হোক বা মানুষের মন হোক। অ্যান্ড আ মোশন অ্যান্ড আ স্পিরিট দ্যাট ইম্পেলস অল থিঙ্কিং থিংস, এবং অদ্ভুত এক শক্তি আমার মধ্যে কাজ করছে এবং সেই শক্তি সব কিছুর মধ্যেই বিদ্যমান। অ্যান্ড অল অবজেক্টস অফ অল থট অ্যান্ড রোলস থ্রু অল দ্য থিংস, সব কিছুর মধ্যেই সেটা বিরাজমান। দেয়ারফর এম আই স্টিল এ লাভার অফ দ্য মিডোজ অ্যান্ড দ্য উডস অ্যান্ড ফাউন্টেন্স, কিন্তু তার মানে এই না যে আমি সেই পুরনো আমি মিডোজ বা উডস বা মাউন্টেন্স এর প্রতি, এখানে থাকা মিডোজ উডস বা মাউন্টেন্স এর প্রতি আগে যে ভালোবাসা বা টান বোধ করতাম সেটা এখন নেই, এমনটা নয়। সেই টান বা ভালোবাসা আমি এখনো বোধ করি। অ্যান্ড অফ অল দ্যাট উই বিহোল্ড ফ্রম দিস গ্রিন আর্থ, অফ অল দ্য মাইটি ওয়ার্ল্ড অফ আই অ্যান্ড ইয়ার, বোথ হোয়াট দে হ্যাভ ক্রিয়েট অ্যান্ড হোয়াট পারসিভ। কবি এখানে বলতে চাইছেন যে আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে যা কিছু দেখি, আমরা এই কান দিয়ে যা কিছু শুনি, তার পাশাপাশি আমি আমার চোখ দিয়ে যা দেখছি বা আমি আমার কান দিয়ে যা কিছু শুনছি, কবি বলছেন তার বাইরেও আমি আরো কিছু দেখতে এবং শুনতে পাচ্ছি।
তার মানে এখানে কবি সেই সুপেরিয়র স্টেজ বা ফেজটির কথা বলছেন, যে যেমন যখন মানুষ চোখের সামনে যা আছে শুধু সেটাই দেখতে পায় না, তার বাইরেও দেখতে পায়, এবং কান দিয়ে সে যেটুকু শুনতে পায় সেটুকুই শেষ কথা নয়, তার বাইরেও সে অনেক আওয়াজ শুনতে পায়। মানে যখন মানুষের জ্ঞানেন্দ্রিয়ের পরিধি অনেক বেশি বিস্তার লাভ করে, ম্যাচিওর স্টেজে মানুষের ক্ষেত্রে এটা হয়। ওকে, well pleased to recognize in nature and the language of the sense। এখানে কবি প্রকৃতিকে কিভাবে ব্যাখ্যা করছেন আমরা এটা দেখবো অবশ্যই। এখানে এই লাইনটি ভীষণই ইম্পর্টেন্ট, দ্যাট হোয়াট ইজ দ্য পোয়েটস, how does the poet describe nature here, and how does he consider nature, how does he look upon nature, কবি প্রকৃতিকে কি হিসাবে বিবেচনা করছেন দেখা যাক। and how is the poet indebted to or grateful to nature, let's see। কবি বলছেন দ্য অ্যাঙ্কার অফ মাই পিওরেস্ট থটস, কবি নেচারকে নিজের পিওরেস্ট থটস এর অ্যাঙ্কার, সেন্টার হিসাবে দেখছেন, ভীষণ ইম্পর্টেন্ট। দ্য নার্স, দ্য পোয়েট হ্যাজ ডেসক্রাইব নেচার অ্যাজ হিজ নার্স, কারণ প্রকৃতি, আমরা যখন বিভিন্নভাবে যন্ত্রণা ক্লিষ্ট, দুঃখিত, সাফারিংয়ের মধ্যে দিয়ে আমরা যখন যাই, আমরা যখন সাফার করি, তখন প্রকৃতি কোথায় যেন আমাদের সেই সাফারিংসে কি করে, যেন আমাদেরকে সেই সাফারিংসগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করে। দ্য গাইড, দ্য পোয়েট হ্যাজ অলসো described nature as his guide, the guardian of my heart and soul। কবি এখানে প্রকৃতিকে নিজের নার্স, অ্যাঙ্কার অফ হিজ পিওরেস্ট থটস, দ্য গাইড এবং গার্জিয়ান অফ মাই হার্ট অ্যান্ড সোল হিসাবে ডিসক্রাইব করলেন। এই জায়গাটি ভীষণই ইম্পর্টেন্ট, এটার এক্সপ্লেনেশনটাও ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে ডেসক্রিপটিভ প্রশ্ন হলে হতে পারে, আবার এমসিকিউর ক্ষেত্রেও শূন্যস্থান রাখানে এখানে কিছু প্রশ্ন আসতে পারে। The anchor of my purest thoughts, the nurse, the guide, the guardian of my heart and soul, of all my moral being। তাহলে আজকে আমি এটুকুই রাখছি এখানে, এবং এর পরবর্তী আরেকটি ভিডিও আসবে যেখানে আমি পুরো কবিতাটির বাকি অংশটা শেষ করব, এবং তারপরে একটি ভিডিও আসবে যেখানে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। কবিতাটি যেহেতু অনেকটাই দীর্ঘ, লম্বা একটা কবিতা, সেজন্যই অনেকগুলো পার্টে আমাকে এটা করতে হচ্ছে। আর এমনটা না যে শুধুমাত্র এমসিকিউ কয়েকটা প্রশ্ন তুলে দিয়ে আমি যদি ভিডিওটা করি তাহলে ভিডিওটা খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে করে ফেলা যাবে, কিন্তু আমি সেটা চাইছি না, কারণ তোমাদের অবশ্যই এখানে কবিতাটির এক্সপ্লেনেশন জানা জরুরি। Once you know the explanations, the detailed analysis of the poem, then you can face both the MCQ based questions and the descriptive questions as well। পরবর্তী ভিডিওটি আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, আর তোমাদের সুবিধা অসুবিধাগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।